শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ সিদ্দিক, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ। ঘন কুয়াশায় 10 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হল পাথুরিয়া দৌলতদিয়া রুটের ফেরি চলাচল। এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা আর নেই, চলচ্চিত্র অঙ্কনে শোকের ছায়া। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোত্তালিফ নামে একজন আবাসন ব্যবসায়ী। তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ীর। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। ওই নথিপত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। টিউলিপকে বিনামূল্যে এই ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময় সামনে এলো যখন নয় প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। আগামী মাসের শুরুতে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সবকিছু ঠিকঠাক থাকলে ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে একদিনের সফরে ঢাকায় আসবেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে ইসহাক দার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ সফরের সময় বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন। ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্রগুলো বলছে ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উপর জোর দিচ্ছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এবং গত ডিসেম্বরে কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পৌষের মধ্যভাগে সারা দেশে বেড়েছে শীতের দাপট, সে সঙ্গে বইছে হিমেল হাওয়া। কনকনে ঠান্ডায় জুবুথুবু জনজীবন। শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশার দাপটও। সকালেও বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যায়। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে একটু উষ্ণতা পাওয়ার চেষ্টা অনেকের। পদ্মা যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচলের মধ্যরাত থেকে সকাল পর্যন্ত প্রায় 10 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু আর বৃদ্ধ। এই মাসে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। না ফেরা দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছিল। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হলে রাতে তার মৃত্যু হয়। বিস্তারিত জানাচ্ছেন সঞ্চিতা হক। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অঞ্জনা রহমান টানা কয়েকদিন ধরে অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছিল। সেই কদিন তিনি সিসিইউতে ভর্তি ছিলেন, কিন্তু তার আশানুরূপ কোনো উন্নতি হয়নি, বরং অবস্থার অবনতি হয়।
নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। দস্যু বনহুর দিয়ে শুরু ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এ পর্যন্ত ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শনিবার ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মেলা প্রাঙ্গণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের আগমন বাড়ছে। দর্শনার্থীর সমাগমে বিক্রেতা, মেলার আয়োজক ও প্রবেশ টিকেটের ইজারাদার খুশি। মেলার প্রধান প্রবেশদ্বার ৩৬ জুলাইয়ের স্মৃতির আদলে তৈরি করা হয়েছে। প্রধান প্রবেশদ্বারের পূর্ব পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি সম্মান রেখে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও মূল ভবনের উত্তর পাশে ৩৬ চত্বর। ভেতরে রয়েছে ইউথ প্যাভিলিয়ন। মেলা পর্যবেক্ষণের জন্য ২৩৪টি সিসি ক্যামেরার পাশাপাশি রয়েছে ৫টি ওয়াচ টাওয়ার। সতর্ক অবস্থায় রয়েছে পুলিশের একাধিক টিম। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রোমান চৌধুরী সুমন। জি রোমান, আমাকে শুনতে পাচ্ছেন? রোমান, মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। উর্মি, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর কিন্তু শুরু হয়েছে। তা আজকে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এখানে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে। গত ২ দিন যে দর্শনার্থী কম ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আজকে একটু শীতের প্রকোপটা একটু কমেছে। সেই ক্ষেত্রে কিন্তু দর্শনার্থীর ভিড় সকাল থেকে এখানে আনাগোনা বেড়েছে এবং বিভিন্ন স্টলে দর্শনার্থীরা ঘোরাফেরা করছে। আমরা কিন্তু এখানে এসে জানতে পেরেছি এবং বিক্রেতা ক্রেতা দুজনের সাথে কথা বলেছি। বিক্রেতারা জানিয়েছেন দর্শনার্থীরা এখানে বিভিন্ন জিনিসপত্রের দাম জিজ্ঞেস করছে এবং এখনই তারা কেনাকাটা করছে না, আসলে তারা দামের তারতম্যগুলো বেছে বেছে দেখছে যে কোন জিনিসগুলো তারা আসলে নেবে এবং দর্শনার্থীর কিন্তু আছে। আবার আয়োজকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবার কিন্তু বাণিজ্য মেলায় প্রায় ৩৬২টি স্টল বা প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে ৩৫১টি স্টল কিন্তু বাংলাদেশের, বাকি ৬০টি স্টল রয়েছে বহির্বিশ্ব থেকে এসেছে, তারা ১১টি স্টল দিয়েছে। তো এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই কিন্তু দেখা গেছে। আমাদের নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এই নিরাপত্তা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রায় ১৫০০ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই দর্শনার্থীদের নিরাপত্তার জন্য। তো আমরা সকাল থেকে এখানে ঘুরে রেখেছি এবং এই আন্তর্জাতিক মেলার উদ্বোধন করেছেন কিন্তু গত ১ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু একটি বার্তা দিয়েছেন যে আগামীতে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এই বাণিজ্য মেলা আয়োজন করা হবে, যাতে উপজেলা ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন থেকে যেন বিভিন্ন সময় এই উদ্যোক্তা বেরিয়ে আসে। তো আমি যদি আপনাকে একটু দেখাতে চাই আজকে বাণিজ্য মেলার যে ভিড়, যে মানুষের এই সমাগম দর্শনার্থীদের, এখানে আমি আপনাদের দেখাতে চাই। মূলত এখানে কোকারি যে দোকান আছে, এই দোকানগুলোতে বেশি ভিড় দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে ১৯৯৫ সালে কিন্তু সর্বপ্রথম এই বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছিল যেন বহির্বিশ্বের দেশগুলো বাংলাদেশের পণ্য প্রচার বিপণন এই ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করে। সেক্ষেত্রে কিন্তু ২০২৪ সালে আমরা জানতে পেরেছি বাংলাদেশে প্রায় এই বাণিজ্য মেলায় ৪০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছিল এবং ৩৮২ কোটি টাকার রপ্তানি ক্রয় আদেশ পেয়েছিল। তা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটা ভিড় জমেছে। তো বিক্রেতারা জানিয়েছে যে তারা আশাবাদী যে সামনে আরও ক্রেতাদের ভিড় বাড়বে এবং প্রথম কিন্তু ৬-৭ দিন এরকমই যায় বলে তারা জানাচ্ছে, ভিড়টা যে কম। আমি আপনাকে আরেকটি জিনিস দেখাতে চাই যে আইসক্রিমের দোকান, এই শীতের একটু প্রবণতা রয়েছে, এর মধ্যে কিন্তু মানুষ আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ, তো আরেকটি যে বিষয় এখানে ব্যতিক্রম আমরা দেখতে পেয়েছি যে জুলাই আগস্টের বিপ্লবের যে শহীদদের একটা চত্বর এখানে করা হয়েছে, সেখানে অনেক ভিড় জমেছে। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে পূর্বাঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। রোমান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রোমান। নারায়ণগঞ্জের ভুইগড়ে রূপায়ণ টাউনে চলছে ২ দিনব্যাপী সার্ফ এক্সেল মেটিক ফান ফেয়ার।
রূপায়ণের এই আয়োজনে অতীতের ধারাবাহিকতা ধরে রেখে আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করেন রূপায়ণ টাউনের বাসিন্দারা। আয়োজনে আকর্ষণীয় সব রাইডের ব্যবস্থা রাখায় উচ্ছ্বাস জানায় কোমলমতি শিশুরা। রোমান আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নারায়ণগঞ্জের ভুইগড়ে রূপায়ণ টাউনে শুরু হয়েছে দুদিনব্যাপী সার্ফ এক্সেল মেটিক ফান ফেয়ার, যেখানে 5টি বিভিন্ন ক্যাটাগরির খেলায় প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে শিশুরা অংশ নিয়ে ইউনিলিভার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সার্ফ এক্সেলের পণ্যের সর্বোচ্চ 50 থেকে 30% ডিসকাউন্ট পাচ্ছেন। চমৎকার এই বিনোদনমূলক আয়োজনে খুশি অংশগ্রহণকারী শিশুরা। যখন রিংটা ঢুকায় তারপর অনেক সহজে বের করে ফেলে, ওইটা দেখে আমার অনেক ভালো লাগছিল। অনেক ভালো লাগছে রূপায়ণ এই আয়োজনটা, সার্ফ এক্সেল এই আয়োজনটা করেছে, এতে বাচ্চারা অনেক উচ্ছ্বসিত, আমরা অনেক মজা পাচ্ছি, অনেক ভালোই লাগছে আমাদের। আজকে এদিকে সবগুলো গেমসই খেললাম, সবগুলোই ভালো ছিল। সার্ফ এক্সেলদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। সবুজের ঘেরা মনোরম পরিবেশ বেষ্টিত ভুইগড়ের রূপায়ণ টাউনে এমন আয়োজন করায় উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দারাও। টোকেনে মোট 5টা গেম আছে, 3টা হচ্ছে বড়দের জন্য মানে গার্জিয়ানদের জন্য, আর 2টা হচ্ছে বাচ্চাদের জন্য থাকে। বাচ্চাদের খেলাধুলার অংশগ্রহণের মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাবে। আর সার্ফ এক্সেলকে অসংখ্য ধন্যবাদ যেমন একটা আয়োজন করার জন্য, এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এই নতুন বছর উপলক্ষে সার্ফ এক্সেলে যে আয়োজনটা করছে রূপায়ণ টাউনে, এত রূপায়ণের পাশে আমরা যারা বসবাস করতেছি সবাই আনন্দ পাইছি। সব মিলিয়ে দুদিনব্যাপী এ আয়োজনে পুরো নারায়ণগঞ্জ ভুইগড় রূপায়ণ টাউনে বইছে এক উৎসবমুখর পরিবেশ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে গত নভেম্বর 2024 থেকে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর অভিযানের কথা জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে 216টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে 438টি প্রতিষ্ঠান থেকে 28,73,300 টাকা জরিমানা সহ 4টি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় এই অভিযান পরিচালনাকালে এই কথা জানান অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। 2 মাসে সাফল্য আমরা কি বলি এটা? আচ্ছা, আমি শুধু যদি বলি যে এনফোর্সমেন্ট কার্যক্রম যেটা এনফোর্সমেন্টে সফল হয়েছে, আমি বলি এনফোর্সমেন্ট হয়েছে আমাদের এ পর্যন্ত একেবারে কালকের তারিখ যদি পর্যন্ত বলেন, পরশুদিন পর্যন্ত 216টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সংখ্যা 216টি। এখানে 438টি প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে দণ্ডের আওতায় নিয়ে আসা হয়েছে। জরিমানা করা হয়েছে 28,73,300 টাকা, তার মানে 28 লক্ষ টাকার মতো জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় 60,000 কেজি। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ সিদ্দিক, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ। ঘন কুয়াশায় 10 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হল পাটুরিয়া দৌলতদিয়া রুটের ফেরি চলাচল। এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা আনে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।